ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে পূর্ণাঙ্গ গ্রন্থটা আছে সেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত যে পঞ্চতন্ত্র পাঠটা রয়েছে সেই পঞ্চতন্ত্র পাঠের সৈয়দ মুজতবা আলীর লেখা বই কেনা প্রবন্ধটা রয়েছে। তোদের প্রবন্ধের ধারণাটা আগে তোদের দিয়ে দিই। প্রবন্ধটা কি জিনিস? আমরা গদ্য তো জানি, গল্প জানি, সেটা ভূতের গল্প, রূপকথার গল্প, বিভিন্ন তোর কল্পবিজ্ঞানের কাহিনী ইত্যাদি কিন্তু গল্প ছোটবেলা থেকে ধ্যান ধারণা আমাদের রয়েছে, তাই তো? এবার যদি দেখা যায় যে কোনো একটা গল্প দীর্ঘায়িত হয়েছে এবং সেই গল্পের কোনো একটা টপিকসকে কেন্দ্র করে তার বর্তমান, অতীত, ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খ বিভিন্ন বিবরণ দেওয়া রয়েছে, তো সেই জাতীয় লেখাগুলোকে বলা হয়ে থাকে প্রবন্ধ। তোরা এর আগে একটা প্রবন্ধ পড়েছিস, কি যেন, হারিয়ে যাওয়া কালিকলম। সেই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের কি টপিকস ছিল? কালি তৈরির ইতিহাস থেকে শুরু করে বর্তমানে কালি কিভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে কালি কীরকম ব্যবহার হতে পারে ইত্যাদির বিভিন্ন ধ্যান ধারণা ছিল, তাই তো? তো সৈয়দ মুজতবা আলীর লেখা এমনই একটা প্রবন্ধ হচ্ছে বই কেনা। এই বই কেনা প্রবন্ধের মধ্যে আমরা জানতে পারছি যে বইয়ের প্রতি যে ধ্যান ধারণা সেটার কিছু বিষয়বস্তু হতে চলেছে। আমাদের প্রাবন্ধিক আমাদের বই কেন কিনতে বলেছেন, বই পড়ে কি হবে না হবে ইত্যাদির বিভিন্ন বিশদ বিবরণ আমরা এই প্রবন্ধ থেকে জানব। তো এই প্রবন্ধ থেকে তোদের কিন্তু 2-3 নাম্বারের প্রশ্ন আসবে, কোনো বড় প্রশ্ন আসবে না। কেমন টাইপের আসতে পারে? ধর 1+1 দিল বা 2+1 নাম্বারের প্রশ্ন দিল, এরকম টাইপের। তো অজস্র কিছু ইম্পর্টেন্ট লাইন তোদেরকে দাগিয়ে দেবো, সেই লাইনগুলো দাগাবি। আর এই প্রবন্ধ পড়তে গিয়ে বেশ কিছু ব্যক্তির নাম আমরা পাবো, সেই ব্যক্তির নামগুলো মানে তাদের যে বিবরণ সেটা আমাদের জানতে হবে। তো এই সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ, দেখ কি বলেছে, দেখা যাক। বলেছে, মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছি মারা কেরানি বলতে কি বোঝায়? অনুকরণকারী। কেরানি কাদের বলে? ইংলিশে বলা যায় ক্লার্ক, অর্থাৎ অফিস বা অন্যান্য কোনো জায়গাতে যে বিভিন্ন কাজকর্ম করে কারো আন্ডারে থেকে, তাদেরকে বলা থাকে কেরানি। তারা কি করে? তারা কিন্তু একটা অনুকরণ করার চেষ্টা করে, কাউকে অনুসরণ করার চেষ্টা করে, কোনো সিস্টেমকে অনুসরণ করার চেষ্টা করে। কেননা কোনো অফিসের যে বস বা কোনো সংস্থার যে হেড, সে তার কর্মচারী অর্থাৎ ক্লার্কদের যা নির্দেশ করবে সেটাই নিশ্চয়ই করবে, তাই তো কেরানিরা। এই জন্য বলছি যে মাছি মারা কেরানি। আর মাছি ধরা কতই শক্ত। দেখ, কোনো একটা জায়গাতে যদি মাছি বসে, সেই মাছিটা যদি আমরা ধরতে চাই সহজে কি পারবো না। মশাকে আমরা মেরে দেবো, কিন্তু মাছিকে কিন্তু আমরা মারতে পারবো না। এটা একটা কঠিন কাজ, এটা সবাইকেই স্বীকার করতে হয়। মাছিদের যেদিক দিয়েই ধরতে যান না কেন, সে ঠিক সময় উড়ে যাবে, কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে। এই লাইনটা দাগা, কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে। কি দেখা গিয়েছে? দুটো চোখ নিয়ে মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। আমরা তোর সায়েন্সে পড়েছি যে মাছির কিন্তু কি থাকে? অজস্র চোখ থাকে, তাই তো? তো এই চোখের সাহায্যে কি হয়? তারা কিন্তু পিছনের জিনিসও দেখতে পায়, সাইডের জিনিসও দেখতে পায়। আমরা দুটো চোখের জন্য খালি সামনের দিকেরটা দেখতে পাই। ক্লিয়ার এতটুকু? আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, দাগা, আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন। এই আনাতোল ফ্রান্স কে? আনাতোল ফ্রান্স হচ্ছে ফরাসি সাহিত্যিক, কথা সাহিত্যিক হচ্ছে আনাতোল ফ্রান্স। ইনি দুঃখ করে বলেছেন, কি বলেছেন? হাই, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে চক্রবাল ও বিস্তৃত এই সুন্দর ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। চক্রবাল ও বিস্তৃত বলতে বোঝায় দিগন্ত বিস্তৃত। দিগন্ত কি জিনিস?
কোনো ফাঁকা মাঠে দাঁড়াতে গেলে বা সমুদ্রের ধারে দাঁড়াতে গেলে যেন মনে হয় সেই মাঠ বা সমুদ্রের মধ্যে কোনো একটা জায়গাতে আকাশ মিশে যাচ্ছে, তাই তো। তো এই জাতীয় দৃশ্যটাকে বলছে বা কাল্পনিক রেখাটাকে বলছে কি দিগন্ত রেখা। ওকে, তো এই দিগন্ত বিস্তৃত মানে চারিদিকে যে এত ধরনী মানে পৃথিবীর যে অপূর্ব সৌন্দর্য সেটা আনাতোল ফ্রান্স অনুভব করতে চেয়েছেন। কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু কারবার থাকে না। কিন্তু এইখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ দাগা, কিন্তু এখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। কি তফাৎ? ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি বা দুটি নয়, মনের চোখ বাড়ানো বা কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। এখানে মনের চোখ বলতে বোঝায় জ্ঞানের চোখ। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের দুটো চোখ আছে ঠিকই, কিন্তু আমাদের কি রয়েছে? মানসিকতা রয়েছে, মন রয়েছে। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা কি মনে করি? আমাদের যে মন রয়েছে সেখানে হচ্ছে ত্রিনয়ন থাকে, তাই তো। তো এটাই কি? এটা হচ্ছে জ্ঞান চক্ষু। যে যত বেশি মেডিটেশন করবে, মনকে শান্ত রাখবে, সে তত বেশি তার মাথা শান্ত থাকবে, সে সমস্ত কিছু আরো বেশি বেশি করে জানবে। এই জন্য কি করতে হয়? মেডিটেশন করতে হয়, তাই তো, যোগব্যায়াম করতে হয়। তো এই কারণে লেখক বলতে চেয়েছেন যে এই যে আমার যে জানা ইচ্ছার যে আকাঙ্ক্ষাটা, সে আকাঙ্ক্ষাটা যে বাড়বে না কমবে সেটা আমার নিজের মনের ইচ্ছার সাথে প্রকাশ পাবে। আমি যদি চাই যে আমার মধ্যে জ্ঞান অর্জনটা বাড়াবো, আমি বাড়াতে পারি। যদি চাই যে না আমি জ্ঞান অর্জন করতে চাই না, তাহলে আমার কি হবে? জ্ঞানটা কমবে, তাই তো। পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, অর্থাৎ এখানে জ্ঞান বিজ্ঞান অর্জনের কথা লেখক বলতে চেয়েছেন, মানে চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত। আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙায়। আরব্য রজনী বা বিভিন্ন রূপকথার গল্পে আমরা এক চক্ষু বিশিষ্ট দৈত্যের কথা পড়েছি, বা টিভিতে হয়তো কার্টুনও দেখেছি, বা বিভিন্ন ছবি টবিতেও দেখেছিস তোরা? বেশ, তো এই একচোখা দৈত্যের মতন কি করি? ঘত করি, অর্থাৎ মানে হুঙ্কার, হ্যাঁ, মানে তর্জন গর্জনের যে কথাটা সেটা এখানে বলছে। তো একচোখা দৈত্যের কথা কোথায় রয়েছে? আরব্য উপন্যাসে রয়েছে। এটা গোল করে দে বা দাগিয়ে দে। চোখ বাড়াবার পন্থাটা কি? এটাও লাইনটা দাগা। চোখ বাড়াবার পন্থাটা কি? বলেছে প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। প্রবৃত্তি বলতে বোঝায় মনের ইচ্ছা, ঝোঁক। আমরা যদি বেশি বেশি বই কিনি, যত বেশি বই পড়বো তত কি হবে? আমাদের জ্ঞান বাড়বে, তাই তো। কিন্তু মানুষের মধ্যে এই যে বই কেনার যে ইচ্ছাটা, বই কেনার যে ঝোঁকটা, সেটা থাকাটা দরকার। যদি থাকে তাহলে লেখক বলেছেন বা সাহিত্যিক কে বলেছেন এখানে? আনাতোল ফ্রান্স বলেছেন যে আমাদের চোখটা কিন্তু বাড়তে পারে। মনের চোখ ফোটানোর আরো একটা প্রয়োজন রয়েছে। বার্ট্রান্ড রাসেল বলেছেন। বার্ট্রান্ড রাসেল কে এখানে? এখানে হচ্ছে ব্রিটিশ দার্শনিক। বার্ট্রান্ড রাসেল বলেছেন, কি বলেছেন? সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। আমাদের এই সাংসারিক জগৎ বিভিন্ন মোহমায়ায় জর্জরিত, সেখানে রয়েছে ভালো দিক মন্দ দিক দুটোই রয়েছে, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এই যে কর্মপাশ বন্ধন বা সাংসারিক বন্ধনে আবদ্ধ থেকে আমরা কিন্তু জ্বলছি, তাই তো। বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি। তো এই বাধা বিপত্তিরকে কাটিয়ে উঠাই কিন্তু আমাদের জীবন। তো বিপদকালে সমস্ত কিছু নিজের বুদ্ধি খাটিয়ে কল্পনার সাহায্যে
বুদ্ধি খাটিয়ে সেই বিপদ থেকে আমাদেরকে কি উদ্ধার হতে হবে। আমাদের মনের ভিতরে একটা কাল্পনিক জগৎ কিন্তু রয়েছে। আমরা রাত্রে বা ঘুম থেকে উঠে বা হয়তো কারোর সাথে গল্প গুজব করার পর মনে মনে কল্পনা করি না, ইস এই জিনিসটা যদি হতো কতই ভালো হতো, বা ইস এটা তো এমনও হতে পারতো, তাই না, লাইফটাই আমাদের চেঞ্জ হয়ে যেত ইত্যাদি। তো আমাদের কিন্তু যে কল্পনার যে জগৎটা সেটা কিন্তু রয়েছে, প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। আচ্ছা, ভবযন্ত্রণা ক্ষমতা তার ততই বেশি হয়, লাইনটা দাগা। কে বলেছে কথাটা? বার্ট্রান্ড রাসেল কথাটা বলেছেন। ওকে, আর ভবযন্ত্রণা বলতে কি বোঝাচ্ছে? এই যে সাংসারিক যে যন্ত্রণা, সেই সাংসারিক যন্ত্রণার কথা এখানে বলা হচ্ছে। লেখক বলেছেন, দার্শনিক বলেছেন যে আমাদের মনের মধ্যে যে যত বেশি কল্পনা করতে পারবে সে ততই কি হবে? সুখী হবে। ঠিক আছে? অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন, দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরও কত কি। অর্থাৎ লেখক এখানে কিন্তু যার যে বিষয়ে ভালো লাগবে সেই বিষয়ের উপর কাজ করতে লেখক বলেছেন। কারো বাংলা ভালো লাগলো, সে বাংলাতে কাজ করলো। বাংলা পড়তে পড়তে ভালো লাগছে না, ঠিক আছে, ইতিহাস তার ভালো লাগলো, ইতিহাসটার উপরেই ঝোঁক দিতে হবে। ইতিহাস ভালো লাগছে না, ভূগোল ভালো লাগছে, ঠিক আছে, তুমি ভূগোল নিয়েই পড়ো, সমস্যা নাই। কিন্তু প্রশ্ন দাগা, এ অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে? কথাটি কে বলেছেন? কথাটি কে বলেছেন বল দেখি। এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন হচ্ছে এখানে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। তো কি প্রকারে এই ভুবন সৃষ্টি হতে পারে? বই পড়ে, দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন। এই ওমর খৈয়ামটা কে? ওমর খৈয়াম হচ্ছে ইরান দেশের কবি এবং দার্শনিক। এই নামগুলো দিয়ে কিন্তু তোদের এবার প্রশ্ন আসবেই। হ্যাঁ, দিয়ে হয়তো বলবে যে ইনি কে ছিলেন, বা কোনো লাইন দিয়ে দিল, লাইন দিয়ে বললো যে এই উক্তিটি কার, ইত্যাদি। বোঝা গেছে? তাহলে এই যে অসংখ্য ভুবন সৃষ্টির কথা প্রাবন্ধিক আমাদের বলেছেন, তাহলে কিভাবে সৃষ্টি হতে পারে? বই পড়ে, মনের মধ্যে কল্পনার জগৎ তৈরি করে, আর দেশ ভ্রমণ করে। দেশ ভ্রমণ করতে গেলে কি হয়? বিভিন্ন শিক্ষা দীক্ষা আমরা লাভ করে থাকি, তাই তো? বিভিন্ন ভালো দিক মন্দ দিক, সেই জায়গার বিভিন্ন ইতিহাস থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে আমরা বিভিন্ন জ্ঞান লাভ কিন্তু করে থাকি। তো শেষ অবধি ওমর খৈয়াম একটা কথা বলেছেন। কি বলেছেন? যে এই যে ইংলিশে যে লাইনগুলো আছে সেটা তার একটা কবিতার লাইন। বলেছে, হিয়ার উইথ এ লোফ অফ ব্রেড, এখানে অনেক রুটি রয়েছে। বেনিথ দ্য বাউ, গাছের ডালের নিচে। এ ফ্লাস্ক অফ ওয়াইন, এ বুক অফ ভার্স অ্যান্ড দো, এক ফ্লাস্ক ভর্তি মদ রয়েছে। আর কি রয়েছে? একটা কবিতার বই রয়েছে, এবং সাথে রয়েছে তুমি। এই তুমিটাকে, তুমি হচ্ছে এখানে সমালোচকরা মনে করে কবির প্রেমিকের কথা বলেছেন। তার মানে দেখ কত সুন্দর একটা পরিবেশ, একটা গাছের নিচে কবি তার প্রেমিকের সাথে বসে রয়েছে, সাথে কিছু রুটি রয়েছে খাবারের জন্য, আর ওর সাথে রয়েছে একটা কবিতার বই। তাহলে এই যে একটা মানে রোমান্টিকের যে ধারণা এখানে কিন্তু কবি দিতে চেয়েছেন। মানে তারা একান্তে বসে গল্প গুজব করছে এমনটা নয়, তার সাথে একটা কবিতার বই রয়েছে। সেই কবিতার বইয়ের মাধ্যমে এখানে লেখক বোঝাতে চেয়েছেন, না, আমাদের উচিত আমাদের মনের ভাবগুলো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা, যাতে আগামী প্রজন্ম সেই কবিতাগুলো পড়তে পারে। যেমন রোমান্টিক একটা কবিতা বলি, তোদেরকে বলেছিলাম যে আগে ক্লাস 11 কি 12-এর সিলেবাসে ছিল মিটিং অ্যাট নাইট।
রবার্ট ব্রাউনিং এর লেখা খুব সুন্দর কবিতা, আমরাও পড়েছি। তো এখন বর্তমানে কি রয়েছে, মাই লাস্ট ডাচেস, তাই তো। তারপর বলেছে যে বিসাইড মি সাইনিং ইন দ্য ওয়াইল্ডারনেস, আমার পাশে বসে গান গাইছে, অ্যান্ড ওয়াইল্ডারনেস ইজ প্যারাডাইস এনাও, এবং সেক্ষেত্রেও একটা কি রয়েছে, নির্জনতাও স্বর্গ হয়ে উঠেছে, অর্থাৎ চারপাশে কেউ নাই, একটা মানে নির্জন পরিবেশে একটা গাছের নিচে কবি তার প্রেমিকার সাথে বসে রয়েছে একান্তে। রুটি মত ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কিতাবের কথা ভোলেননি। প্রিয়ার কালো চোখ, তার প্রেমিকার যে কালো যে চোখ, সেই কালো চোখটা ভেসে উঠেছে। আর খৈয়াম তো ছিলেন মুসলমান, পরের লাইন, আর খৈয়াম তো ছিলেন মুসলমান, মুসলমানদের পয়লা খেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মুহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা বিল কলমি দাগা। এর অর্থটা কি, আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কলমের আশ্রয় তো পুস্তকে। লেখক এখানে বলতে চাইছেন, মানে ওমর খৈয়াম এখানে বলতে চাইছেন যে ওমর খৈয়াম তো আসলে মুসলমান ছিলেন, কিন্তু মুসলমানদের যে পবিত্র ধর্মগ্রন্থ, সেই গ্রন্থের নাম কি, কোরআন, সেই কোরআনের যে বাণীগুলো, আল্লাহর যে বাণীগুলো, সেটা কে বলেছেন, হযরত মুহাম্মদ বলেছেন। কিন্তু এই হযরত মুহাম্মদ কিভাবে যে কোরআনের মধ্যে আল্লাহর যে বাণী যে শুনেছিলেন এবং যে লিখেছিলেন, কিসের মাধ্যমে লিখেছিলেন, কলমের মাধ্যমে। তার মানে কি, মানুষকে যে জ্ঞান দান করার যে একটা পরোক্ষ জিনিস তোরা বলতে পারিস, সেটা কি, কলম। কারণ কলম যদি না থাকতো তাহলে কোনো পুস্তক ছাপা হতো না, কাগজে লেখা হতো না, আর মানুষের মনের মধ্যে যে জ্ঞানের যে সংকীর্ণতা সেটা কিন্তু থেকেই যেত, তাই তো। বাইবেল শব্দের অর্থ বই, দাগা। তাহলে ফার্স্টে হচ্ছে মুসলিম ধর্মের কথা আসছে। মুসলিম ধর্মের মধ্যেও কি রয়েছে, জ্ঞানের একটা বিকাশ ঘটেছে। আবার ঠিক একইভাবে খ্রিস্টান ধর্মেও প্রবেশ করছি আমরা। এবার খ্রিস্টান ধর্মে কি রয়েছে, খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, বাইবেল। এবার এই বাইবেলের শব্দ আমরা কি পাচ্ছি, বই পাচ্ছি। তার মানে সব দিক থেকেই কোনো না কোনোভাবে একটা জ্ঞানের যে ধারণাটা প্রাবন্ধিক আমাদের দিতে চাইছেন। বই পার এক্সেলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক। যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে, এবার হিন্দু ধর্মের মধ্যে প্রবেশ করছি আমরা, যে দেবকে বলেছে, যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তা রূপে স্মরণ করতে হয়। বিঘ্ন হস্তা বা বিঘ্ন হন্তা কাকে বলা হয়, শ্রী গণেশকে বলা হয়। কেননা আমরা পুজো পাঠ করার সময় বা কোনো একটা বড় কাজকর্ম করার সময় বা ভালো কাজ করার সময় যাতে কোনো বাধা বিঘ্ন উপস্থিত না হয়, ফার্স্টে কাকে স্মরণ করতে হয়, বিঘ্নহন্তা শ্রী গণেশকে স্মরণ করতে হয়। ওই জন্য গণেশ পূজা সবার আগে হয়, ঠিক আছে। যে কোনো পূজার শুরুতে গণেশ পূজা আগে করতে হয়। ওই জন্য মঙ্গল মূর্তি বলে না, বলে তো। তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। বিরাটতম গ্রন্থ বলতে কি বোঝাচ্ছে, বিরাটতম গ্রন্থ এখানে মহাভারতের কথা বলেছেন। মহাভারত কে লিখেছিলেন, বেদব্যাস লিখেছিলেন, আমরা জানি। কিন্তু বেদব্যাস নিজে হাতে মহাভারত রচনা করেননি। বেদব্যাস মুখে বলেছেন, লিখেছেন হচ্ছে গণেশ। গণেশ তার যে ভাঙা যে দাঁতটা, সেই দাঁতটা দিয়ে মহাভারত রচনা করেছেন। এখনো সেই স্থানটা রয়েছে। বদ্রীনাথ নাম শুনেছিস, উত্তরাখণ্ডে রয়েছে। সেই বদ্রীনাথ থেকে ভারতের যে লাস্ট ভিলেজ মানাগ্রাম, সেই মানাগ্রামে ব্যাস গুহা রয়েছে। সেই ব্যাস গুহাতে মহাভারত রচনা হয়েছিল, এটা বিশ্বাস করা হয়। গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা। গণপতিকে এখানে ভগবান গণেশ, তাই তো। জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে
তবে তারা দেবভ্রষ্ট হবে। দাগা, তবে তারা দেবভ্রষ্ট হবে। কারা দেবভ্রষ্ট হবে? যারা পুস্তককে, জ্ঞানকে সম্মান করতে জানে না, তারাই দেবভ্রষ্ট হবে বলে প্রাবন্ধিক মনে করেছে। কিন্তু বাঙালি নাগর হচ্ছে কি নগর বিষয়ক, কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বউয়া যে বই কিনবো। বলেছে অত কাঁচা পয়সা কোথায়। এখানে পহা বলতে বোঝাচ্ছে পয়সা, আর বউয়া বলতে বোঝাচ্ছে পাবো। যখনই বাঙালিকে বলা হয়, বাঙালি হচ্ছে বই পড়ার দিক থেকে পুরোপুরি অলস জাতি, প্রাবন্ধিক এখানে মেনশন করে দিয়েছে স্পষ্টভাবে। তাদেরকে যদি বলা হয় যে না ঠিক আছে, তোমাকে বই কিনে বই পড়তে হবে, এতে তোমার জ্ঞান অর্জন হবে, তখন তারা কি বলে, এক শ্রেণীর মানুষরা বলে, আরে আমার কাছে তো অত টাকা পয়সা নেই বাপু, আমি বই কিনে আমার ওর পড়ার সময়ই নেই। অথচ সেই ব্যক্তিটাই, মানে যে মুখের মধ্যে এত বড় বড় কথা বলেছে, তাকেই দেখা যায় সপ্তাহের শেষে বা মাসের শেষে কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে দিয়ে এক গাদা গাদা বিল দিচ্ছে। কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকোনো রয়েছে। কনিষ্ঠা পরিমাণ, এই যে কনিষ্ঠা আঙ্গুল এটা, তাই তো, এটা বোঝায়। তো এইটা কি অল্প পরিমাণ বোঝাচ্ছে, কনিষ্ঠা পরিমাণ বলতে বোঝায় অল্প পরিমাণ। তো কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকোনো রয়েছে, সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছু নয়। মানে বাঙালি জাতি কি বই কেনার যখন কথা তাকে বলছে, তখনই বাঙালি জাতি এক বই কেনার একটা কোনো অজুহাত দিচ্ছে। হ্যাঁ, মানে কিনতে না পারার কোনো একটা অজুহাত দিচ্ছে, যে বই কিনতে গেলে যে টাকাটা খরচ হচ্ছে সেটাতেই নাকি তার লোকসান হয়ে যাবে, এমন একটা ভাব দেখায় তারা। বইয়ের দাম যদি আরো কমানো যায় তবে আরো অনেক বেশি বই বিক্রি হবে, সেই বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে। এটাও ঠিক। দেখ, প্রথম দিকে একটা বইয়ের দাম, সাপোজ একটা টেস্ট পেপারের বর্তমান দাম হচ্ছে 175 টাকা। যদি এই টেস্ট পেপারটা বড় বড় কোনো সংস্থা, আমি সংস্থার নাম বলছি না, কোনো একটা সংস্থা যদি বের করে, সেটা ধর 175-এর জায়গাতে দেখা গেল 500 টাকা দিয়ে বিক্রি করছে, যেরকম আমাদের হচ্ছে নোটস বইটাই হয় বা অন্যান্য কোনো সাবজেক্টের বইটাই হয় 450, হ্যাঁ 350, 500-র কাছাকাছি হয়। আমি ধরে নিলাম 500 টাকা দিয়ে একটা বই মার্কেটে ছেড়েছে, নোটস বইয়ের কথাই আমি ধরছি এখানে। তাহলে এক শ্রেণীর মানুষ যাদের টাকা পয়সা বেশি আছে তারা ফটাফট কিনে নেবে বইটা। আর এক শ্রেণীর মানুষ যাদের একটু টাকা পয়সার প্রবলেম রয়েছে, তারা কি করবে, তারা অনেকটা পরে কিনবে। আর যারা একদমই নিম্নবিত্ত পরিবারের মানুষ, তারা কি করবে, তারা হচ্ছে বই সহজে কিনতে চাইবে না, তাই তো। এবার দেখা যায় যদি এই 500 টাকার বইটা মার্কেটে 175 টাকা দামে ছাড়ে, তাহলে কি হবে, বড়লোক থেকে শুরু করে একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা সবাই বইপত্র কিনতে পারবে। কিন্তু এক্ষেত্রে লোকসানটা হবে প্রকাশকের। যদি অতিরিক্ত পরিমাণে বই বিক্রি করতে পারে তাহলে তো লাভ তো হবেই, কিন্তু যদি দেখা যায় যে একটা পোষানোর তো সব কিছুর ব্যাপার রয়েছে, তাই না, তো যদি দেখা যায় যে অল্প সংখ্যক বই বিক্রি হচ্ছে, বেশিরভাগ বই বিক্রি হচ্ছে না কোনো কারণে, তাহলে কি হবে, প্রকাশকের লোকসান হবে। কিন্তু কোনো সংস্থা, মানে ব্যবসায়িক যে কোনো ব্যক্তি চায় না যে আমার লোকসান হোক। পোষানোর যে একটা ব্যাপার, সেটার উপর ধারণা করেই কিন্তু তারা একটা মূল্য ফিক্সড করে, বোঝা গেছে। তো ওই জন্যই লাস্ট লাইনে বলেছি যে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে, প্রকাশকের কথা। কেন মশাই, সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর 6 অথবা 7 নম্বরের ভাষা। তাহলে বিশ্বের যত শ্রেষ্ঠ ভাষা রয়েছে, সেই শ্রেষ্ঠ ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান কত নম্বরে রয়েছে,
6 বা 7 নম্বরে কিন্তু রয়েছে। এই ধরুন ফরাসি ভাষা, এখন হচ্ছে মেইন টপিকসে আসছি। ফরাসি ভাষা কেন আসলো? ফ্রান্সের বাসিন্দারা ফরাসি ভাষাতে কথা বলে, এটা আমরা সবাই জানি। কিন্তু ফরাসিরা, এটা গবেষণার মাধ্যমে দেখা গেছে, প্রচুর পরিমাণে বই পড়ে, এক্সেস বই পড়ে, যখনই সময় পায় তখনই বই পড়ে। বাঙালি জাতি উল্টা, সময় পেলে কি করবে? ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ, কারো পিছনে পিন মারবে, এগুলাই কাজ। এ ভাষা বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়, অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিখে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না কেন? দাদা, আপনারা পারেন না কেন? আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে। তার মানে ভাবতে পারছিস ওদের কত উন্নত প্রেসটা? এক ঝটকায়, কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে প্রায় হাজার হাজার বই ছাপিয়ে দিতে পারে। কেননা ওরা জানে যে আমি মার্কেটে একটা বেশি মাত্রায় যদি বই প্রকাশ করে মার্কেটে যদি ছাড়ি, আমার বই পাবলিক পড়বেই পড়বে, এটা কনফার্ম। আমাদের নাবিশ্বাস ওঠে 2000 বই ছাপাতে গেলে। এই যে বাঙালি জাতির কথা আবার চলে এসছে। বেশি বই বেশি ছাপিয়ে দেউলে হবে নাকি? হব নাকি? টাকা দেউলে বলতে বোঝায় ভিখারি। ওই যে বললাম বাঙালি জাতি কি বই কিন্তু পড়ে না, কিন্তু বেশি বই আমি যদি ছাপিয়ে দিই, দেখা গেল 1000 খানেক বই ছাপালাম, 1000 খানেক বইয়ের মধ্যে 90টা বই বিক্রি হলো, বাকি বই বিক্রি হলো না, লস তো আমারই, তাই না? কিন্তু ফ্রান্সে এটা উল্টো ঘটনা হবে। 1000টা বই ছাপালাম মানে 1000টা বই বিক্রি হবে এবং ক্রাইসিস পড়ে যাবে। তাই এই অবিচ্ছেদ্য চক্র, বই সস্তা নয় বলে লোকে বই কেনে না, আর লোকে বই কেনে না বলেই বই সস্তা করা যায় না। এই চক্র ছিন্ন তো করতেই হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? প্রকাশকের পক্ষে করা কঠিন দাগা, প্রকাশকের পক্ষে করা কঠিন। কি কোন কাজকে এখানে কঠিন মনে করা হয়েছে? বইয়ের দাম কমানোর কথা এখানে বলা হয়েছে। কারণ ওই দিয়ে পেটের ভাত জোগাড় করে, সেই ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হওয়ার ভয়। দেখ, প্রত্যেকেরই পেট রয়েছে, প্রত্যেকেরই উচিত সৎ কর্ম করে পয়সা উপার্জন করা, কিন্তু এমন নয় যে কোনো একটা জিনিসকে আমি একদম কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে মার্কেটে বিক্রি হলো ঠিকই, কিন্তু এতে দেখা গেল বাজনার থেকে খাজনাটাই বেশি হলো, আমার পেটই চললো না। তাহলে কি হবে? হবে না, কিছুতেই হবে না। এই ব্যাপারটা মানে এই ব্যাপারটা কেউ মেনে নেবে না। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণ বাড়িয়ে দেন, তবুও তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রাসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন, রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন। ভেবেচিন্তে অগ্র পশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী মানুষ, সংসারী লোক। পাড় পাঠক মানে উন্মাদ পাঠক, পাড় পাঠক বই কেনে প্রথমটাই দাঁত মুখ খিচিয়ে, তারপর চেকে চেকে সুখ করে আসে, সুখ করে করে, এবং সর্বশেষে সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যিখানে। যে পাড় পাঠক মানে উন্মাদ পাঠক, যে বই পড়তে খুব ভালোবাসে, প্রথম দিকে কিন্তু 1-2টা বই কিনলো, বই কিনে সে পড়তে শুরু করে, কেনার পর তার মধ্যে বই পড়ার যে নেশাটা সেটা তৈরি হয়, সেই নেশাটাকেই সে কি পরবর্তীকালে কাজে লাগায়। বই আমাকে কিনতে হবে, আরো বেশি বই চাই। করোনার সময়ে আমার একটা নেশাতে পরিণত হয়েছিল, তখন তো এরকম টাইপের মানে ইউটিউব করতামও না বা এরকম টাইপের পড়াতামও না সেরকম। তো তখন আমার কাজ ছিল কি, আমার কাজ ছিল হচ্ছে তোর ছোটোখাটো এরকম টাইপের একটু অল্প সংখ্যক পড়ানো, ওর পাশাপাশি মার্কেটে যেতাম, ফুলের বাজারে গিয়ে বিভিন্ন ফুল টুল কিনে আনতাম, গাছ টাছ। ওই গাছপালা নিয়েই 2-2.5 বছর কেটেছে আমার পুরোপুরি। তা এখন সময়টা আমি পাই না। সেই সময়ে প্রায় গোলাপের
জবার প্রায় 20 রকমের জবার ভ্যারাইটি বাড়িতে এনেছিলাম। হ্যাঁ, আর গোলাপের প্রায় প্রজাতির 7 কি 10 রকমের গোলাপ আমি বাড়িতে এনেছিলাম। বর্তমানে গোলাপটা মানে গোলাপ গাছগুলো প্রায় শেষ, অবহেলার কারণে 2টো গাছ এখনো পর্যন্ত টিকে রয়েছে। আর জবা ফুলের গাছ প্রায় শেষ সব। হ্যাঁ, এই ছিল একটা নেশাতে পরিণত হয়ে গেছিলো। কারণ এত এত ফুল সেই সময়ে ছিল কি না, একটা যে কোনো ফুলের দোকানে যাবি, সেখানে ফুলের প্রতি কিন্তু আকৃষ্ট হবি। একটা ফুলের গাছ কিন্তু কিনে আনবি মানে সেই দোকান থেকে। এবার যখন এক জায়গাতে অনেক কিছু যদি থাকে, তাহলে কিন্তু একটা আকর্ষণটা বাড়ে। সেটা হচ্ছে মিষ্টির দোকানে হোক বা বিভিন্ন খাবারের দোকানে গেলেও হোক, আকর্ষণটা কিন্তু বাড়ে। সেই আকর্ষণ থেকেই কি হয়, পরবর্তীকালে নেশাতে পরিণত হয়। এই একমাত্র ব্যসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। দেখ, যারা মদ খায় কিনা বা যারা নেশা ভাঙ করে, তাদের কি লিভার ভালো থাকে? লিভার কিন্তু ভালো থাকে না। 3-4 বছর পর সে কিন্তু পটল তুলে নেয়। কিন্তু বই কেনা বা অন্যান্য যে নেশা, এই যে ফুল গাছ কেনার কারো শখ হয়তো থাকলো, বা কোনো কারো হচ্ছে নেশা থাকলো হচ্ছে স্ট্যাম্প জড়ো করা বা কয়েন জড়ো করা, এইগুলোতে কি হয়, এগুলো কিন্তু ভালো নেশা। বা কারো ঘোড়ার একটা নেশা থাকে, এগুলো কিন্তু ভালো নেশা। এগুলো কি হয়, লিভার কিন্তু বা স্বাস্থ্যের কিন্তু কোনো ক্ষতি হয় না, তাই তো? আমি নিজে কি করি, আমি একধারে প্রডিউসার মানে প্রযোজক এবং কনজিউমার মানে ভোক্তা। তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটা খেয়ে নিয়েই কনজিউমার। আর বুঝিয়ে বলতে হবে, আমি একখানা বই প্রডিউস করেছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। লেখক বই ছাপিয়েছেন, মার্কেটে বই প্রকাশ করেছেন, পাবলিশ করেছেন, ছড়িয়ে দিয়েছেন। তো দেখা গেছে যে বেশিরভাগ বই কেউ কিনছে না। লেখক কি করলেন, সে নিজের লেখা বই নিজেই কিনে নিলেন এবং নিজের লেখাটাই বাড়িতে বসে বাধ্য হয়ে পড়ছেন। এই জন্যই বলেছে যে আমি নিজেই প্রডিউসার আর নিজেই কনজিউমার। ফার্স্ট পার্ট শেষ প্রবন্ধের, সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হচ্ছে। এরপর বলেছে মার্ক টুয়েনকে আমেরিকান লেখক। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা দেখি নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, শুধু বই। এমনকি কার্পেটের উপরেও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো, পা ফেলা ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আমেরিকান লেখক মার্ক টুয়েন বইয়ের প্রতি কিন্তু একটা প্রবল নেশা রয়েছে। বই পড়তে তিনি ভালোবাসেন। তার কাছে এমন বই রয়েছে, এত বই রয়েছে যেন একটা গোটা লাইব্রেরি হয়ে গেছে, এবং বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিকঠাকভাবে রাখার জায়গাও কিন্তু সেখানে নেই, এতটুকু আমরা বুঝতে পারছি। মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বললেন, দাদা, কি বললেন? ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা যে কায়দায় গড়ে তুলেছি, সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারি না। সেলফ তো আর বন্ধু বান্ধবের কাছে থেকে ধার চাওয়া যায় না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কিছু একটা ধার দেনার ব্যাপার রয়েছে মার্ক টুয়েনের। পরের লাইনে আসি। শুধু মার্ক টুয়েনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে। কিছু বই কেনে, আর কিছু বই বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোঁবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বর্জিত। তার কারণটা কি দাদা? তার কারণটা কি? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্ক টুয়েন তার বন্ধু বান্ধবের কাছ থেকে বই ধার নিয়ে পড়েছেন, অথচ বই তার বন্ধু বান্ধবকে আর ফেরত দেননি। ক্রমশ বই ধার নিয়ে পড়তে পড়তে
তার একটা গোটা আস্ত লাইব্রেরির সৃষ্টি হয়েছে। এই জন্য তোদেরকে বলি, কাউকে দুটো জিনিস দিবি না, একটা কি, একটা বই আর একটা হচ্ছে টাকা। এই দুটো যদি ধার দিস, কবে রিটার্ন পাবি তার কোনো ধান ধারণা থাকবে না, তাই তো? তো বলেছে তারপর, এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কামানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ। কিন্তু প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? একটা বাচ্চাকে যদি বলা হয়, বাবু তুমি খেলবা না পড়তে বসবা, আমি খেলবো দাদা, বলে তো কেন? বাচ্চাটার কাছে হচ্ছে পড়াশোনা কিন্তু কঠিন কাজ। এবার কোনো একটা বিবেক মানে বোধ আছে সেরকম একটা মানুষজন বা কোনো একটা জ্ঞানীগুণী মানুষ যদি বলে যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করা সব থেকে বিশ্বের কঠিন কাজ, মুখে কি মানাবে? মানাবে না, তাই না? আবার দেখবি পেটে বিদ্যা নাই, সে একটা কাজে নেমেছে, ভালো মতন কাজ করতে পারবে? পারবে না, তার পেটে তো বিদ্যাই নাই, তাই না? ওই জন্য কি সরস্বতী আগে, লক্ষ্মী পরে, আগে জ্ঞান তারপর অর্থ। বোঝা গেছে? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই। দাদা, সেইটা আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই, মানে চোখের সামনে আনতে চাই। কি? ধনী মেহনতের ফল হলো টাকা। যে ধনী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কি মেহনতি মানুষ, তাদের পরিশ্রমের ফসল কি? পরিশ্রমের ফসল হলো টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয়, তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা ফেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে। দেখ, দুটো ব্যক্তির হাতে 10,000 টাকা দেওয়া হলো, একটা জ্ঞানী ব্যক্তি আর একটা ধনী ব্যক্তি। কি করবে? ধনী ব্যক্তি 31শে ডিসেম্বর রাত্রে কোনো বারে গিয়ে ফুর্তি মেরে উড়াবে টাকা পয়সা। কোনো জ্ঞানী ব্যক্তি কি করবে? মানে আনন্দ করবে, ঠিকই করবে, কিন্তু ওই ধনী ব্যক্তির মতন অতটা না, কিছু অংশ করবে, বাকি অংশ একটা কোনো ভালো কাজে লাগাবে, হয়তো বই কিনবে বা ভবিষ্যতের কোনো কথা ভেবে সঞ্চয় করবে ইত্যাদি। সে বুদ্ধি করে চলবে, তাই তো? এখানেই কি জ্ঞানী ব্যক্তির সাথে ধনী ব্যক্তির জ্ঞানের ফারাক। বোঝা গেছে? এখানে পক্ষান্তরে জ্ঞান চর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে, এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। আরব পণ্ডিত তাই বক্তব্য শেষ করেছেন QED দিয়ে। তারপর সপ্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর। শেষ পর্যন্ত আরব পণ্ডিত লাস্টে বলেই ফেললেন, টাকা পয়সা অর্জনের থেকে আগে জ্ঞান অর্জন হলো শ্রেষ্ঠতম পন্থা। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে। একমাত্র বাংলাদেশ ছাড়া, মানে বাঙালি জাতি যে সহজে যে বই কেনে না, প্রাবন্ধিক এখানে স্পষ্টভাবে আমাদের বলেছেন। বোঝা গেছে? সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। কি গল্প? এক ড্রয়িং রুম বিহারিণী, মানে যে মহিলা ড্রয়িং রুমে হচ্ছে থাকেন, ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সওগাত কিনতে, মানে উপহার কিনতে। দোকানদার এটা দেখায়, সেটা শোকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনীর কিছুই আর মনঃপূত হয় না। সবকিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে,
ধনীর ব্যক্তির বাড়িতে গোটা মার্কেটই রয়েছে বাড়িতে। মার্কেটে গেছে তার স্বামীর জন্য জন্মদিনের উপহার আনতে, গিয়ে দেখছে আরে মার্কেটে যা আছে আমার বাড়িতেই তো তা আছে, আমার স্বামীরই তো তাই আছে, কি কিনবো ভেবে আর কুল পাচ্ছে না। শেষটাই দোকানদার নিরাশ হয়ে বললেন, তবে একখানা ভালো বই দিলে হয় না? গরবিনী নাসিকা কুঞ্চিত করে বললেন, মানে নাক সিটকে বললেন, সেও তো ওর একখানা রয়েছে, মানে একটা মাত্র বই তার রয়েছে, সেটাই বলছে, মানে একটা বই ওটাই যথেষ্ট তার কাছে, আর কত বই পড়বে? হ্যাঁ, তার মানে কথার মধ্যে বোঝা যাচ্ছে যেমন স্ত্রী তেমন স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। অথচ এই বই জিনিসটাই প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা ওই জিনিস দিয়েই করে। মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণে নিয়ে সয়ে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। ফ্রান্সে এরকম যদি হয়, মানে ধর একটা দেশ তার দেশকে অপমান করছে, ফ্রান্স কি করবে? ফ্রান্সের বাসিন্দারা হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়বে, বই পড়ে জ্ঞান অর্জন করবে এবং তাদের নিজের ভাষাতে, তাদের নিজের স্টাইলে যারা তার দেশকে অপমান করেছে, বই লিখে হোক, চিঠি লিখে হোক বা পত্রপত্রিকা লিখে হোক, সেই দেশকে আক্রমণ করবে। কত ভালো বুদ্ধি দেখ। এরপর আসি আদ্রেজিদের মেলা। আদ্রেজিদ কে? এখানে ফরাসি লেখক আদ্রেজিদ। আদ্রেজিদের মেলা বন্ধু বান্ধব ছিলেন অধিকাংশই নাম করা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন, দাগা। কেতাব বলতে বোঝায় বই। তাহলে আদ্রেজিদ হচ্ছে কি? আদ্রেজিদ হচ্ছে রুশ দেশ থেকে ফিরে এসছেন, ফিরে এসে কি করছেন? রুশ দেশে ফিরে এসে কি করছেন? যে সোভিয়েত যে রাজ্য, সেই সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানি বই লিখতে শুরু করে দিয়েছেন, সেই দেশের বিরুদ্ধে, সেই রাজ্যের বিরুদ্ধে। প্যারিসের স্তালিনিয়ানরা বলতে বোঝায় প্যালেস্তাইনের বাসিন্দারা তখন লাগলো জিদের পিছনে, গালিগালাজ কটু কাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। দাগা জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল। কারা, কেন অতিষ্ঠ করে তুলেছিল? ওই যে জিদ প্রতিশোধ নেওয়ার জন্য কি করেছিল? একখানি বই রচনা করেছিল সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে। এবার প্যারিসের যে প্যালেস্তাইনের যে বাসিন্দারা, তার লেখাগুলো সহ্য করতে পারেনি, তার জন্য কি করেছে? জিদের বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করে দিয়েছিল, গালিগালাজ শুরু করে দিয়েছিল। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধু বান্ধবের অধিকাংশই চুপ করে সবকিছু শুনতে গেলেন, জিদের হয়ে লড়লেন না। জিদের জিগরে জোর চোট লাগলো, তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। দেখ, কাছের বন্ধু বান্ধব যদি বিপদের সময় উপস্থিত না থাকে, পাশে যদি না দাঁড়ায়, ভালো লাগে? ভালো কিন্তু লাগে না, তাই তো? তো জিদ কি করছে? জিদের ক্ষেত্রেও সেরকম অবস্থা হয়েছে, তার বন্ধু বান্ধবরা হচ্ছে তার পাশে দাঁড়ায়নি। জিদ কি করছেন এখানে দেখা যায়, কাগজে বিজ্ঞাপন বেরালো, জিদ তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। প্যারিস খবর শুনে প্রথমটাই মূর্ছা গেল দাগা। অর্থাৎ এখানে প্যারিসের বাসিন্দারা অবাক হয়ে গেল যে জিদ তার লাইব্রেরিখানাটা নিলামে বেচে দেবেন, এটাতে অবাক হয়ে গেল। কিন্তু সম্বিদে ফেরা মাত্রই মুক্ত কচ্ছ হয়ে ছুটল নিলামখানার দিকে।
সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেরই চক্ষু স্থির, দাগা। সেখানে বলতে বোঝাচ্ছে আদ্রিজের লাইব্রেরিতে, সকলে বলতে বোঝাচ্ছে প্যারিসের বাসিন্দারা, সকলের প্যারিসের বাসিন্দারা কি করলো, আদ্রিজের লাইব্রেরিতে গিয়ে উপস্থিত হলো এবং সেখানে গিয়ে তারা অবাক হয়ে গেল। কি অবাক হলো? যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাদের যে সব বই তারা জিদকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন, জিদ মাত্র সেগুলো নিলামে চড়িয়েছেন, জিদ শুধু জঞ্জালি বেচে ফেলেছে। তার মানে দেখ কিরকম নিলামটা হচ্ছে। বিপদের সময় জিদের যে সমস্ত বন্ধুরা পাশে দাঁড়ায়নি সেই লেখক বন্ধুদের বই জিদ কি করছে, নিলামে বেচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিলেন সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলুম। দাগা, সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলুম। এখানে কিসের কথা বলা হচ্ছে কোশ্চিন আসতে পারে, কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রাইটাই সেটা বেতারে ছড়িয়েছিলেন। জাহাজে টাইপ করা 100 লাইনই দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল। এখন তো বিভিন্ন ফোনটোন রয়েছে, আগে তো ফোনটোন ছিল না। আগে এক জায়গা থেকে আরেক জায়গা বেতারের মাধ্যমে কিন্তু সংবাদ প্রেরণ করা হতো। অপমানিত লেখকরা তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। যত কম লোকে সেটা কাঁটার খবর জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। তাহলে যে সমস্ত লেখকের বই নিলামে আদ্রিজ কি করেছিল, নিলামের ব্যবস্থা করেছিল, তারা অপমানিত বোধ করেছিল, সেই সমস্ত লেখকেরা অপমানিত বোধ করেছিল। আরে আমারই লেখা বই যদি নিলামে এরকম করে বিক্রি করে তো আমজনতার মনে তো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তাই তো? সেটার কথা ভেবে লেখকরা কি বলছে, লেখকরা বলছে মানে তারা হচ্ছে লোক পাঠাচ্ছে, আগে ভাগেই লোক পাঠাচ্ছে আদ্রিজের লাইব্রেরিতে, যাও গিয়ে দ্বিগুণ তিনগুণ হারে সেই বইগুলো নিয়ে আসো, যাতে প্যারিসের বাসিন্দারা সেই বইগুলো নিলামে গিয়ে দেখতে না পারে। হ্যাঁ, বইগুলো আগে ছড়িয়ে নেওয়ার ব্যবস্থা অপমানিত লেখকেরা করছিল। সেকেন্ড প্যারাটা হচ্ছে এখানে শেষ হচ্ছে যে শুনতে পাই এরা নাকি জিদের কখনো ক্ষমা করেননি। পরবর্তীকালে এরাই রেগে গেছিল, তাই তো, জিদের এই কাজের জন্য, ওই জন্য আর ক্ষমা করেননি। এখানে সেকেন্ড পার্টটা শেষ হলো, এবার থার্ড পার্টটা শুরু হচ্ছে। বলেছে আর কত বলবো, বাঙালি কি চেতনা হবে? তাও বুঝতুম যদি বাংলার জ্ঞান তৃষ্ণা না থাকতো। আমার বদনামটা সেইখানেই। বাঙালি যদি হটেনটট হতো, হটেনটট হচ্ছে দক্ষিণ ভারতের এক যাযাবর উপজাতি, এরা নরখাদক। এখনও সেই উপজাতির শ্রেণীর মানুষেরা রয়েছে কিনা এটা আমি বলতে পারছি না, তবে এক সময় ছিল, যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, তাই তো, বন মানুষেরা, সেরকম হচ্ছে দক্ষিণ আফ্রিকাতেও কিন্তু এরকম হটেনটট উপজাতিরা রয়েছে। তা আগে এই হটেনটট উপজাতিদের কবলে পড়ে প্রচুর মানুষ মারা যেত, তাদের মাংস খেত। তবে কোনো দুঃখ ছিল না, এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতে কোথাও দেখিনি। জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু কেনার বেলা সে অবলা। আবার কোনো কোনো বেশরম হচ্ছে নির্লজ্জ, যার লজ্জা শরম নেই তাদেরকে বলে বেশরম। বেশরম বলে বাঙালির পয়সার অভাব বটে, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাটার কিউতে? থাক আমাকে খামোখা চটাবেন না। যখনই বাঙালি জাতিকে বলা হয় যে তুমি টাকা পয়সা খরচ করে বই কেনো, সে কিন্তু বই কিনবে না, অথচ ওই লোকটাকেই দেখা যাবে যে সিনেমার টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সিনেমা দেখার জন্য। আবার একইভাবে সেই লোকটাকেও দেখা যাবে যে ফুটবল বা বিভিন্ন খেলার টিকিট কেটে স্টেডিয়াম থেকে হই হুল্লোড় করতে।
বৃষ্টির দিন খুশ গল্প লিখবো বলে কলম ধরেছিল, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেই জানেন, দাগা দাগা এখানে। কিন্তু তার গূঢ়ার্থ মাত্র কাল বুঝতে পেরেছি। আরব্য উপন্যাসের গল্প, গূঢ়ার্থ কাল বলতে বোঝায় ভিতরের অর্থ। ভিতরের অর্থটা লেখক বুঝতে পেরেছেন আরব্য উপন্যাসের গল্প পড়ার বা লেখার সময়। এক রাজা তার হেকিমের, হেকিম কি, হেকিম হচ্ছে রাজকর্মচারী বা এরা রাজার আইন পরিষদের হেড বলতে পারিস। বিভিন্ন বিচার সভায় যখন হতো এ হাকিমকে ডাকা হতো। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। বই হস্তগত হলো। রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন। বাহ্যজ্ঞান বলতে বোঝায় সব কিছু ভুলে বইখানা পড়ছেন। কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টোচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থা করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষে মেখে নিয়ে যাচ্ছে মুখে। তাহলে রাজার কি অভ্যাস? রাজা চেয়েছিল ওই যে হাকিমের কাছে এমন কি বই রয়েছে পড়ার জন্য উৎসুক ছিল। হাকিমকে হয়তো কোনোবার বারবার বলেছে যে তোমার বইটা দাও আমি একটু পড়ি ইত্যাদি। হাকিম হয়তো রাজি টাজি ছিল না। হাকিমকে শেষ পর্যন্ত চক্রান্ত করে রাজা মেরে ফেলেছিল। মারা যাওয়ার পর তার বইটা ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে দেখা গেছে যে একটা বইয়ের পৃষ্ঠার সাথে আরেকটা বইয়ের পৃষ্ঠা বা বেশ কিছু পৃষ্ঠা আঠা দিয়ে সাঁটানো। আর পড়তে পারছে না রাজা। আর রাজার কি অভ্যাস ছিল? রাজার অভ্যাস ছিল হচ্ছে এই যে থুতু দিয়ে বইয়ের পৃষ্ঠাটা উল্টানো। এটা হাকিম জানতো। হাকিম এটাও বুঝতে পেরেছিল যে এই বইয়ের জন্য হয়তো আমাকে মরতে হতে পারে। তাই হাকিম আগে থেকে একটা চক্রান্তের ব্যবস্থা করেছিল, বইয়ের কোনায় কোনায় বিষ মিশিয়ে রেখেছিল। আর যতবারই রাজার ওই বদ অভ্যাসের কারণে এইভাবে থুতু দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করছে, ততবারই কি বিষের ছটা বা বিষের হালকা হালকা জিনিস তার মুখের মধ্যে প্রবেশ করছে। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হাকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। অর্থাৎ হাকিম কিন্তু কি এটা বলে গিয়েছিলেন একদম বইয়ের শেষ পাতায়, রাজা আপনি কিন্তু মরেছেন, ধীরে ধীরে মরছেন, একটু পরেই মরে একদম ভূত হয়ে যাবেন। এটা আভাস কিন্তু দিয়ে গেছেন। হ্যাঁ, শেষ পাতায় সেইটা পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন। রাজা শেষ, রাজা মারা গেলেন শেষ পর্যন্ত বিষের জ্বালায়। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয়, বৈরাগ্য বলতে বোঝায় মোহবন্ধন মুক্ত, দেখে মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা, বই পড়া ছেড়েই দিয়েছে। সম্ভবত আক্ষেপ প্রকাশ করে প্রাবন্ধিক বলেছেন ওই যে রাজার গল্পটা হয়তো বাঙালি জাতি জানেন, সেই কারণেই হয়তো এই বিষের ভয়ে বাঙালি জাতি আর বইটই কেনে না, বইটই পড়ে না। এখানেই বাঙালি জাতির সাথে পৃথিবীর অন্যান্য জাতির বা অন্যান্য বাসিন্দাদের মধ্যে ফারাক, জ্ঞানের ফারাক এখানেই। এটাই হলো আমাদের বই পড়া প্রবন্ধ। এখান থেকে 2-3 নম্বরের প্রশ্ন আসবে। যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেই লাইনগুলো থেকে প্রশ্ন উত্তরগুলো লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।